প্রথম অধিবেশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। বিএনপি জাতির সাথে আমি খুব খারাপভাবে বলবো না, আমার মনে হয় জাতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সংসদের প্রথম অধিবেশন এবং দীর্ঘদিন পরে সত্যিকার অর্থে একটি সরকারি দল এবং বিরোধী রাজনৈতিক দলের সংসদ অন্তত এই বাংলাদেশ দেখতে পেরেছে। তারপরেও এই সংসদের নানান রকম আলোচনা বক্তব্য নিয়ে যথেষ্ট সমালোচনার জায়গাও সৃষ্টি হয়েছে। আজকে যে বক্তব্য সেই দিকেও যদি আমি দেখি, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে এই এখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনপ্রিয় সিদ্ধান্তের চাইতে বাস্তবসম্মত এবং রাষ্ট্রের জন্য আসলে যে সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ঠিক সেটা কি বিবেচনা করা হবে, সেভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। একই সময়ে নাহিদ ইসলাম বলেছেন বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না। এই মাত্র 2 মাস পেরিয়েছে এই সরকার, এখনই কেন আপনারা আস্থা রাখতে পারছেন না? আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ সহালোচকবৃন্দ, এর মধ্যে যিনি আজকেই মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনার সরকারিভাবে ঘোষিত হলেন, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিষয়, আজকে আমরা যেই প্রথম অধিবেশনের সমাপনী সেশন দেখলাম, তো এখানে এটা দেখে মনে হয়েছে যে যেভাবে শুরু হয়েছিল সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন কিন্তু সবাই বিরোধী দলের এক পর্যায়ে ওয়াকআউট করে, তো আজকে যেভাবে শেষ হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুন্দরভাবেই শেষ হয়েছে। শুরুটা অতটা আপনার আশাব্যঞ্জক না হলেও আমার মনে হয়েছে যে প্রথম অধিবেশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। কিন্তু আপনি যে বিষয়টা বললেন যে আমাদের নেতা নাহিদ ইসলাম যে প্রসঙ্গগুলো সামনে নিয়ে এসেছেন, এগুলো যথাযথই এবং স্বাভাবিকভাবে গণঅভ্যুত্থানের পরের বাস্তবতায় যেই অবস্থা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দলগুলো রেখেছিল জনগণের কাছে, জুলাই সনদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যে আপনার সাংবিধানিক সংস্কারগুলো হবে, তারপর আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ, তো এই বিষয়গুলো পাশাপাশি আপনার অনেকগুলো কমিটমেন্টের জায়গা থেকে বিএনপি সরে এসেছে। ইভেন বিএনপি তাদের 31 দফায় যেই কমিটমেন্ট রেখেছিল সেই অনেকগুলো জায়গায়, যেটা আপনি ধরেন 2 মাস না, এটা প্রথম 1 মাসেই আপনার এগুলো করতে হয় এবং আপনি ধরেন এটা যেমন না যে 6 মাস পরে গিয়ে নতুন কিছু করতে পারবেন। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে যেই কাজগুলো ইমিডিয়েটলি করা দরকার ছিল এবং বিএনপি জাতির সাথে আমি খুব খারাপভাবে বলবো না, আমার মনে হয় জাতির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু আলাদা যদি একটু অন্যভাবে দেখি, বিএনপি আসলে এই পুরো নির্বাচনী প্রচারণায় নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে যে বিষয়গুলোকে ব্যবহার করেছে, বা ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড, এইগুলো কিন্তু তারা ঠিকই করেছে। তারপরেও আপনারা কেন মনে করছেন যে এই ধরনের প্রত্যাশা তারা জনগণকে উদ্দেশ্য করে দিয়েছিলেন সেগুলো কোনোটাই তারা পূরণ করেন নাই? না, প্রথমত দেখেন, এখানে কিছু আপনার প্যাকেজ আছে যেগুলো আপনার আমাদের নাগরিক জীবনে নিত্য নৈমিত্তিক আপনার কাজ রাষ্ট্রের। আপনি যে কার্ডের কথা বলছেন, এই কার্ডগুলো কিন্তু সোশ্যাল সেফটি নেটের আন্ডারে বিভিন্নভাবে কিন্তু আপনার প্রান্তিক মানুষদের জন্য বিভিন্ন প্যাকেজ আছে। তো এগুলোকে একরকম ইউনিফাই করে এখানে অনেকগুলো কার্ডের মাধ্যমে আপনার সমন্বিত করার চেষ্টা চলছে। কিন্তু বেসিক যে রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং আমরা যেই কারণে আপনার ফেসিবাদের এখানে জন্ম হয়েছিল, আমাদের ক্ষমতা হস্তান্তরের যে ব্যর্থতা, সেই জায়গায় কিন্তু আমরা বড় কোনো আপনার এখন পর্যন্ত আশাব্যঞ্জক কিছু দেখি নাই। তো আমার যে জায়গাটা হলো যে এখানে আপনার বিএনপির যে প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো ওকে, এগুলোকে আমি বলবো মাইক্রো অথবা আপনার আলাদা আলাদাভাবে আমি এগুলোকে ইতিবাচকভাবে দেখছি। বাট সামষ্টিক অর্থে আমাদের শাসন কাঠামোর যে রূপান্তরে একটা আপনার স্বপ্ন এবং সম্ভাবনা তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানের পরের বাস্তবতায়, সেই জায়গায় কিন্তু বিএনপি আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবং আজকে নাহিদ এটিও বলেছেন যে বিএনপি 72-এর পক্ষে অটল থাকলে সংবিধান পুনর্লিখনের দাবি জানাবো। বারবার আসলে সংবিধান পুনর্লিখন হবে, এটাও কি আসলে আপনারা কি মনে করছেন যে কেন আসলে একটা সময় আপনাদের নেতাকর্মীদেরকে এটাও বলতে শোনা গেছে যে আসলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে? সংবিধান কেন ছুঁড়ে ফেলতে হবে? না, প্রথমত যেই সংবিধান 72 সংবিধান নিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের নেতাই না, ইভেন বিএনপির সম্মানিত সংসদ সদস্যরাও কিন্তু অনেকেই সংসদেই বলেছেন যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আসলে রচিত হওয়া উচিত। এটা হলো একটা টেকনিক্যাল জায়গা। আরেকটা জায়গা হলো 72 সংবিধানে ক্ষমতাটা একক ব্যক্তির হাতে এমনভাবে দেওয়া হয়েছে যেই সংবিধানকে অক্ষত রেখে, সেই ক্ষমতা কাঠামো অক্ষত রেখে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই সেই ব্যবস্থার রূপান্তর ঘটাতে পারি নাই। কারণ আপনি যদি দেখেন যে গত যে 3টা নির্বাচন
যে নির্বাচনটা জাতি থেকে আপনার ছিনিয়ে নেওয়া হলো, নির্বাচনটা হতে দেওয়া হলো না, কিন্তু সাংবিধানিকভাবেই কিন্তু হয়েছে। মানে আমাদের সংবিধানের প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে এই ক্ষমতাটা আসলে আপনি যদি আপনার বিভিন্নভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না আনতে পারে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতেও একই সংবিধান দিয়ে আমাদের স্বৈরতন্ত্রের জন্ম হতে পারে। এখন বলতে পারেন যে না, সংবিধানই কি আসলে একমাত্র উৎস? না, সংবিধান একমাত্র উৎস না, কিন্তু সংবিধান সামহাও আপনার এটাকে এন্ডোর্স করে। জি, কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা আসলে আপনাদের যখন প্রয়োজন তখন এই সংবিধান মেনে চলছেন, যখন আবার প্রয়োজন নাই তখন বলছেন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই জায়গায় আসবো।